প্রথম দিনে সারা দেশে করোনার টিকা নিলেন ৩১,১৬০ জন। অ্যাপ ছাড়াও কেন্দ্রে নিবন্ধনের ব্যবস্থা। ইচ্ছার বিরুদ্ধে ওবায়দুল কাদেরের বাসায় নেয়ার অভিযোগ কালকিনির মেয়র প্রার্থী, পুলিশের অস্বীকার। মাঝপথে নির্মাণ কাজ বন্ধ সহ নানাভাবে প্রতারিত আবাসন খাতের গ্রাহকেরা। নীতি পরিবর্তন চায় রিহ্যাব। এসএসসির সিলেবাস কমানোয় খুশি শিক্ষার্থী, অভিভাবক। পরিস্থিতি বুঝে সরাসরি ক্লাস শুরুর পরিকল্পনা। আমন্ত্রণ ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি ফারহানা ছিনা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার চলে যাচ্ছি পুরো খবরে। দেশে গণটিকা কর্মসূচির প্রথম দিনে টিকা নিলেন ৩১,১৬০ জন। রাজধানীতে এই সংখ্যা ৫,০৭১ জন। টিকা নিয়েছেন মেহেরপুর জেলার ৫৫ জন। প্রথম দিনে টিকা নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সহ আরও ৬ মন্ত্রী, ৩ প্রতিমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিব সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্টজনেরা। স্বাস্থ্যমন্ত্রী জানান, কেউ নিবন্ধন করাতে না পারলে সরাসরি কেন্দ্রে গিয়েও নিবন্ধন করে টিকা নিতে পারবেন। হয়েছে 10টি বুথ। দেশ জুড়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন করে রোববার সকাল 11টায় সেখানে প্রথম টিকা নেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এরপর টিকা নেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, বিজ্ঞানমন্ত্রী ইয়াফেস ওসমান, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম, পরিবেশ ও বনমন্ত্রী শাহাবুদ্দিন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান। টিকা নিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, পাট ও বস্ত্রমন্ত্রী গাজী গোলাম দস্তগীর। প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব হোসেন বিকেলে টিকা নেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক নেতা ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা টিকা নিয়েছেন প্রথম দিনে। আমি শুরুতেই ভ্যাকসিন নিতে পেরেছি, এটা আমার জন্য খুবই আনন্দের, খুবই খুশি। আমি সত্যি স্বস্তি বোধ করেছি। সারা দেশের ২,৪০০টি কেন্দ্রে টিকা নিয়েছেন ৩১,১৬০ জন। রাজধানীতে ৫০টি হাসপাতাল নির্ধারিত থাকলেও টিকাদান হয়েছে ৪৪টিতে। এসব হাসপাতালে টিকা নিয়েছেন ৫,০৭১ জন। টিকা নিতে এ পর্যন্ত ৪.৫ লাখের বেশি মানুষ সুরক্ষার ওয়েবসাইটে নিবন্ধন করেছেন। তবে এখন পর্যন্ত চালু হয়নি সুরক্ষা অ্যাপ। নিবন্ধন করতে না পারলে সরাসরি টিকা কেন্দ্রে গিয়েও প্রয়োজনীয় তথ্য দিয়ে টিকা নেওয়া যাবে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। যদি অ্যাপসের মাধ্যমে নিবন্ধিত হতে কষ্ট হয়, তথ্য সেন্টারে তারা নিবন্ধিত হতে পারে এবং তারা ভ্যাকসিন নিতে পারে। এবং তাও যদি না পারে, তাহলে তারা আসলে পরে ভ্যাকসিন তারা পাবে, ফর্ম ফিল আপ করবে এবং পরবর্তীকালে আমরা সেই ফর্মকে আমরা ডাটা তখন এন্ট্রি দিয়ে নেব। অর্থাৎ ভ্যাকসিন না নিয়ে কেউ ফেরত যাবে না। তবে অনলাইন নিবন্ধন ছাড়া কেন্দ্র থেকে টিকা দেয়া কবে শুরু হবে তা বলতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তর। এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করা হয়েছে। এদের টিকা দেওয়া শেষ হওয়ার আগে আমরা স্পট রেজিস্ট্রেশন নিয়ে এখনো সুপরিকল্পিত কোনো সিদ্ধান্ত পৌঁছাইনি। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ২:৩০ পর্যন্ত খোলা থাকবে টিকা কেন্দ্র। রোববার টিকা নেওয়া ব্যক্তিরা টিকার পরবর্তী ডোজ পাবেন ১ মাস পর। করোনা টিকা নিতে ১১ দিনের নিবন্ধন প্রক্রিয়া শেষে দেশে শুরু হলো গণটিকা কর্মসূচি। দেশে প্রতিদিন ৩.৫ লাখ মানুষকে করোনার টিকা দেওয়ার সক্ষমতা থাকলেও এই গণটিকা কর্মসূচির প্রথম দিনে লক্ষ্যমাত্রার অর্ধেকও অর্জিত হয়নি। ফলে আগামীতে চ্যালেঞ্জ প্রত্যেক দিন কাঙ্ক্ষিত মাত্রায় নিবন্ধন এবং সেই মানুষগুলোকে টিকা দেয়া। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার টিকা নেয়ার পর এ পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার খবর মেলেনি। সবাই সুস্থ আছেন, এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা মেডিকেল সহ নানা হাসপাতাল। তাই কোনো গুজব বা অপপ্রচারে কান না দিয়ে টিকা নেয়ার আহ্বান সংশ্লিষ্টদের। করোনার টিকা নিয়ে স্বস্তির নিঃশ্বাস সম্মুখ যোদ্ধাদের।
টিকা নিয়েছেন ঝুঁকিতে থাকা বয়স্করাও। শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কার্যক্রম উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব। এখানে টিকা নেন পদস্থ সরকারি কর্মকর্তা, শিক্ষক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। টিকা নেওয়ার পর আমি এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা ফিল করিনি। আর আজকের এই উৎসব আয়োজনের প্রথম ব্যক্তি হিসেবে টিকা নিয়ে নিজেকে খুব প্রাউড ফিল হচ্ছে। এখনো সমস্যা হয়নি এবং আমার আশেপাশে যারা নিয়েছে কারোর কোনো সমস্যা আমি দেখিনি এখন পর্যন্ত। আজকে সকালবেলা মেসেজ আসছে যে আমাদের আজকে ভ্যাকসিন দেওয়ার দিন, আমরা দিয়ে গেলাম ভালোভাবে। টিকা কবে আসবে তা নিয়ে সংশয় থাকলেও দ্রুততার সঙ্গেই 54তম দেশ হিসেবে এর আওতায় আসে বাংলাদেশ। এ নিয়ে গুজব বিভ্রান্তির কারণ দেখছেন না সংশ্লিষ্টরা। করোনা টিকার ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নাই। সাধারণত যে ধরনের সবাই ভয় পাচ্ছে, এরকম আমরা এখন পর্যন্ত এরকম কোনো মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া কোনো আমরা পাই নাই। কিছু লোকজন আছে যারা সবসময় নেতিবাচক কথা বলতে পছন্দ করে, একটা ভীতিকর পরিস্থিতির চেষ্টা করে। আমি ভ্যাকসিন নিয়েছি, অত্যন্ত স্বাচ্ছন্দ্যদায়ক, এবং আমি মনে করি যে প্রত্যেকের ভ্যাকসিন নেওয়া দরকার। টিকা দিয়েছে তাদেরকে আধা ঘন্টা থেকে 2 ঘন্টা আমাদের এখানে রেস্টে রেখেছি। সরকারের 4-5 জন সচিব ছিলেন, সিনিয়র সিটিজেনরা ছিলেন, আমাদের আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন। তো এখন পর্যন্ত আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন করোনা মহামারী মোকাবিলায় স্থায়ী সমাধান এনে দিতে পারে টিকা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিখোঁজের 13 ঘণ্টা পর কালকিনি ফিরে স্বতন্ত্র মেয়র প্রার্থী সবুজের দাবি, তার ইচ্ছার বিরুদ্ধে পুলিশের গাড়িতে তাকে নেওয়া হয়েছিল আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বাড়িতে। সে সময় তাকে ভোট থেকে সরে যাওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের, তবে অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। কালকিনি পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা মশিউর রহমান সবুজ শনিবার তার নিখোঁজের খবরে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। আওয়ামী লীগের মেয়র প্রার্থী SM হানিফের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে আহত হয় 2 পক্ষের অন্তত 50 জন। রোববার নিখোঁজের 13 ঘণ্টা পর এলাকায় ফেরেন সবুজ। তার দাবি, পুলিশ সুপারে গাড়িতে করে তাকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ঢাকার বাসায় নেওয়া হয়। ওবায়দুল কাদের তাকে ভোট থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান, তবে তিনি ভোটের মাঠেই থাকছেন। আমি অনেকটা বাধ্য হয়ে গিয়েছি। তিনি আমাকে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলেছেন। আমি আমার অবস্থান এবং কালকিনি পৌরসভার বাস্তবতা তার কাছে তুলে ধরেছি। তারপরে তিনি একটা পর্যায়ে আমাকে বলছেন, ঠিক আছে, তোমার সিদ্ধান্ত তুমি নাও। তবে এ অভিযোগ নাকচ করে পুলিশ বলছে, শনিবার নির্বাচন নিয়ে কথা বলতে পুলিশ সুপারের অফিসে আসেন সবুজ। তিনি ব্যক্তিগত কাজে ঢাকা যেতে চাইলে তাকে সহায়তা করে পুলিশ। পরে ছড়ানো হয় নিখোঁজের খবর। নির্বাচন সংক্রান্ত বা তথ্যাদি আমার সাথে বিনিময় করার জন্য আমার অফিসে আসেন। পরবর্তীতে উনি বা ওনার কাজে ঢাকা যাবেন। তো ঢাকা যাওয়ার ক্ষেত্রে ওনাকে আমরা সহযোগিতা করেছি। পরবর্তীতে এলাকায় রটিয়ে দেওয়া হয় যে উনি নিখোঁজ। সবুজকে অপহরণ করা হয়েছে দাবি করে শনিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত কালকিনি থানা ঘেরাও করে বিক্ষোভ করেন তার স্বজন ও সমর্থকেরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন আবাসন খাতের গ্রাহকেরা। বাড়ি বা ফ্ল্যাটের কাজ বন্ধ রেখেই মাঝপথে পালিয়ে যাওয়া বা ফ্ল্যাট বুঝিয়ে না দেয়া সহ নানা প্রতারণায় আস্থা হারাচ্ছেন ক্রেতারা। রিহ্যাব সরকার বলছে, সরকারের নীতিতে পরিবর্তন এলেই বন্ধ হবে প্রতারণা। আর অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে গণপূর্ত বিভাগ। তোফাজ্জল হোসেন ভুইয়া হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণে নিজের বাড়ির দায়িত্ব বুঝিয়ে দেন জাস্ট ইন টাইম প্রপার্টি নামে এক রিয়েল এস্টেট কোম্পানির কাছে। নির্ধারিত সময়ের 2 বছর পর কাজ শুরু করে নির্মাণ শেষ না করে সরে পড়ে প্রতিষ্ঠানটি। নিরুপায় হয়ে এখন নিজেই কাজ সম্পন্ন করছেন। 4 বছরের পরও উনি অতিরিক্ত আরো 4 বছর নিচে আমার বাড়িটা আমাকে কমপ্লিট করে দেয়নি। খন্দকার রফিকুল হোসেন ফ্ল্যাটের অর্ধেক টাকা পরিশোধ করলেও বন্ধ রয়েছে ভবন নির্মাণের কাজ। অবশেষে বাধ্য হয়ে ফ্ল্যাটটি ছেড়ে দিতে হয় তাকে, তবে এখনো ফেরত পাননি টাকা। একবার বলল যে ঈদের ছুটি হয়ে গেছে, আরেকবার বলল যে লোক পাচ্ছি না, আরেকবার বলল যে কোরবানির ঈদে ধুমধাম করে কাজ চলবে। ছোট বড় প্রায় সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আছে। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব জানায়, গত 4 বছরে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে 193টি অভিযোগ এসেছে। প্রতারণা বন্ধে সরকারের নীতিগত পরিবর্তন চায় রিহ্যাব।
আমি বিদেশে চলে যেতে পারবো না, বা এই টাকা দিয়ে আমি রিয়েল এস্টেটে ব্যবহার না করে অন্য কোনো সেক্টরে আমি যাতে ব্যবহার না করতে পারবো না, এইসব ব্যাপারে কিছু চেক অ্যান্ড ব্যালেন্স থাকা প্রয়োজন আছে। যত বেশি পেইড আপ ক্যাপিটাল কোম্পানিতে থাকবে, কোম্পানি উইল বি হেলদি এবং প্রতারণা করার সুযোগটাও কিন্তু তখন কমে যাবে। রিয়েল এস্টেট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে রাজুক ব্যবস্থা নিচ্ছে বলে জানান গণপূর্ত সচিব। এটার কন্ট্রোলিং অথরিটি হলো রাজুক, এবং রাজুকের কাছে যদি কেউ আবেদন করে তারাও দেখে। আমাদের কাছে মাঝে মধ্যে কোনো আবেদন আসে বা করলে আমরা সেটা রাজুকের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পাঠিয়ে দিই। রিহাব এবং ডেভেলপার কোম্পানির যে নিয়ম আছে সেই অনুসারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। চলমান প্রকল্প শেষ না করে নতুন কাজে হাত দিতে নিষেধ করছে রিহ্যাব, অন্যথায় বাড়বে ক্রেতা অসন্তোষ, যা দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে আবাসন শিল্পে। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এসএসসি পরীক্ষার সিলেবাস অর্ধেক কমানোয় খুশি শিক্ষার্থী ও অভিভাবকেরা। তবে শিক্ষকরা বলছেন সংক্ষিপ্ত সিলেবাস শেষ করতে হলেও দ্রুত খুলতে হবে। শিক্ষা মন্ত্রণালয় বলছে কিভাবে সিলেবাস শেষ করা হবে সেই পরিকল্পনাও রয়েছে। জুনে এসএসসি ও সমমান পরীক্ষা নেয়ার পরিকল্পনা রয়েছে, সেজন্য ক্লাস চলবে 9 মে পর্যন্ত। এবারের এসএসসি পরীক্ষার্থীদের 10ম শ্রেণীর ক্লাস প্রায় হয়নি, এ কারণে সিলেবাস অর্ধেক কমিয়ে দেয়া হয়েছে। এ পরিস্থিতি বুঝে সরাসরি ক্লাস শুরুর কথা ভাবছে মন্ত্রণালয়, সেজন্য স্কুলগুলোকেও প্রস্তুত করা হয়েছে। এসএসসি কে যদি 3 মাস অন্তত ক্লাস করাতে পারি, আর এইচএসসি কে যদি মাস 4 ক্লাস করাতে পারি, আমরা আশা করি যে 6 দিন, সপ্তাহে 6 দিন করে ক্লাস করাবো এই 10ম এবং দ্বাদশ শ্রেণীকে। অভিভাবক ও শিক্ষার্থীরা বলছেন সিলেবাস কমানোতে পরীক্ষার চাপ অনেকটাই কম হবে। স্কুল না খোলা হয় তাদের জন্য সিলেবাস কমপ্লিট করা খুব কষ্টকর হয়ে যাবে। এই শর্ট সিলেবাসটা দেওয়া হয়েছে সেটা আমাদের শিক্ষার্থীদের জন্য খুবই সুবিধাজনক। দ্রুত স্কুল খুলে না দিলে সিলেবাস হয়তো কমপ্লিট করতে পারবে না। শিক্ষকরা বলছেন সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নেওয়া হয়েছে, কিভাবে পড়ানো হবে সেই পরিকল্পনাও চূড়ান্ত। সংক্ষিপ্ত সিলেবাস শেষ করতে হলে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান অনতিবিলম্বে খুলে দেওয়া উচিত, নতুবা ছাত্রদেরকে এটা কমপ্লিট না করলে যতই সংক্ষিপ্ত করা হোক তারা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না। যেসব প্রতিষ্ঠানের সামর্থ্য আছে তাদের অনলাইনে ক্লাস চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জে করোনা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। রোববার এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন তিনি। জানা গেছে দোহার ও নবাবগঞ্জে এখন পর্যন্ত অন্তত 700 জন টিকা নিবন্ধন করেছেন। প্রথম দিনে 182 জনকে টিকা দেওয়া হচ্ছে। প্রথম টিকা নেন গণপরিষদের সাবেক সদস্য আবু মোহাম্মদ সুবিদ আলী টিপু। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আলী নূর, ইউএনও, সিভিল সার্জন সহ স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মকর্তারা নিশ্চিত করেছেন টিকা নেয়ার পর এখন পর্যন্ত কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি। টিকা কর্মসূচিতে নিজ হাতে করোনার টিকা দিয়ে সমালোচনার মুখে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষিত নার্স পাশে দাঁড়িয়ে থাকলেও 3 জনের শরীরে টিকা প্রয়োগ করেন তিনি। পরে এই ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। রোববার বেলা 11টার দিকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে করোনা টিকা কার্যক্রম শুরু হয়। চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবকরা থাকলেও সিরিঞ্জ হাতে নিয়ে 3 জনের শরীরে টিকা প্রয়োগ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান। পরে টিকা দেওয়ার এই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে স্বাস্থ্যকর্মীদের বাইরে কারো টিকা দেওয়া ঠিক হয়নি বলে মনে করেন কুষ্টিয়ার সিভিল সার্জন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। না, ওরা দেবে কেন? ওটা আমাদের শিক্ষাদের কাজ। কৌতূহল বশত এই ধরনের কিছু করেছে কি আপনি স্বীকার করতেছে না? হাতের উপরে মাংস তো, যার জন্য ক্ষতি হয়নি, অন্য জায়গায় হলে হয়তো হতেও পারত। ঘটনার সময় বাইরে ছিলেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এমপি প্রধান অতিথি ছিলেন, ওনারা উদ্বোধন অনুষ্ঠানে আসছিলেন। আমি ওনার সাথে বের হয়ে ওনাকে গাড়িতে উঠায় সভাপতি সাথে আসতে হয়। উনি ইউনো, মেয়র সবাই আসলেন। উপজেলা চেয়ারম্যান মহোদয় ওখানে রয়েই গেছিলেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান যে 3 জনকে টিকা দিয়েছেন তারা হলেন কুমারখালী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মী মুখলেসুর রহমান ও স্থানীয় সাংবাদিক KMR শাহীন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বাস্থ্য সচিবের বাড়িতে হামলার ঘটনায় কটিয়াদী থানার ওসি MA জলিলকে প্রত্যাহার করা হচ্ছে। এছাড়া এই ঘটনায় দায়ের করা 2 মামলায় 3 জনকে আটক করা হচ্ছে। শনিবার রাতে কটিয়াদী উপজেলার সহকারী কমিশনার ভূমি ও উপজেলা প্রকৌশলী বাদী হয়ে মামলা 2টি দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে সংসদ সদস্য নূর মোহাম্মদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে দুপুরে উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে স্বাস্থ্য সচিব মান্নানকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভকারীরা। এখন ঘরে বসেই বাংলা একাডেমি গ্রন্থাগার ব্যবহার করতে পারছেন পাঠকরা। অনলাইনে গ্রন্থাগার চালুর মাধ্যমে এই সুযোগ করে দিয়েছে বাংলা একাডেমি। আপাতত 94,000 পৃষ্ঠা ই-বুকের আওতায় থাকলেও আগামীতে 1 লাখ বই এই পাঠের আওতায় আনবে বাংলা একাডেমি। এখানে আছে অর্থনীতি, ইতিহাস, মুক্তিযুদ্ধ, ধর্ম, বিজ্ঞান, ভূগোল, শিল্প, সাহিত্য, সংস্কৃতি সহ নানা বিষয়ের লক্ষাধিক বই। বাংলা একাডেমির গ্রন্থাগারের এই বিপুল সম্পদ এখন পাওয়া যাচ্ছে অনলাইনেও। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে www.library.banglaacademy.org এই ওয়েবসাইটে ঢুকে সহজে ই-বুক পড়তে পারছেন পাঠকরা। অনলাইন গ্রন্থাগারে যেসব বই রয়েছে সেগুলোর বেশিরভাগই দুষ্প্রাপ্য। যেসব গুরুত্বপূর্ণ বইয়ের নতুন সংস্করণ হচ্ছে না সেগুলো অনলাইনে পড়ার সুযোগ পাবেন পাঠকরা। আমাদের অবশিষ্ট যে বইগুলো আছে 1 লক্ষর বেশি সংখ্যক টাইটেলের বই, এগুলো আমরা প্রজেক্টের আকারে অনলাইনে দেওয়ার জন্য প্রজেক্ট সাবমিট করেছি। এটা প্রক্রিয়াধীন আছে। দৈনিক পত্রিকায় প্রায় 1 কোটি পৃষ্ঠা অধিক আর সাময়িকী 80 লক্ষ পৃষ্ঠার অধিক আমরা এটা অনলাইনে দেব। একাডেমির মহাপরিচালক জানান, ডিজিটাল প্রযুক্তির আওতায় আসছে প্রতিষ্ঠানটির সব কার্যক্রম। এরই অংশ হিসেবে পাঠক, গবেষক, শিক্ষার্থীদের হাতের মুঠোয় পৌঁছে দেয়া হচ্ছে গ্রন্থাগারের বই। অতি সম্প্রতি আমরা গ্রন্থাগারকে আধুনিকায়ন করার জন্য একটি পরিকল্পনা গ্রহণ করেছি, যাতে অবকাঠামোগত পরিবর্তনের পাশাপাশি যেন এর ডিজিটালাইজেশন সম্পর্কে আমরা আধুনিক বিশ্বের সঙ্গে সম্পৃক্ত হতে পারি। অবসর নয়, আনন্দের সঙ্গে পাঠক্রমে যুক্ত হতে পারেন সেই ব্যবস্থাটি আমরা করতে চাই। পাঠের পাশাপাশি কপিরাইটের আইন মেনে বই ডাউনলোডের সুযোগও রাখা হয়েছে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংস্কার কাজের কারণে আশুলিয়া নবীনগর চন্দ্রা মহাসড়কে বেড়েছে মোটরসাইকেল দুর্ঘটনা। কোনো ধরনের বিজ্ঞপ্তি ছাড়া সড়কে এ ধরনের কাজ চলায় প্রায় ঘটছে দুর্ঘটনা। এতে ক্ষোভ জানিয়েছেন চালক ও ভুক্তভোগীরা। দুর্ঘটনা রোধে এ ধরনের কাজে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতা ও স্থানীয়দের। অনেকটা মনে করেন পায়ের একটা আঙুল ভাঙে গেছে এই অবস্থা, আর মাথায় হেলমেট যদি না থাকতো তাহলে মাথার মগজ আলাদা হয়ে যেত, এরকম অবস্থা। কিন্তু গাড়ির অবস্থা পুরা গত 5 ফেব্রুয়ারি রাতে নবীনগর চন্দ্রা মহাসড়কে সাভারের চক্রবর্তী এলাকায় সড়কে দুর্ঘটনা বাড়ার বিষয়ে স্থানীয় এই যুবকের সঙ্গে কথা বলার সময় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়ে মোটরসাইকেল দুর্ঘটনার এই দৃশ্য। স্থানীয়দের অভিযোগ, সংস্কার কাজ চলার কারণে প্রতি রাতেই ঘটছে এমন দুর্ঘটনা, হতাহত হচ্ছেন অনেকে। সম্প্রতি নবীনগর চন্দ্রা মহাসড়কের উত্তরবঙ্গগামী লেনের বেশ কিছু স্থানে পুরনো বিটুমিন কেটে নতুন করে চলছে সংস্কার। বিশেষ করে চক্রবর্তী বাসস্ট্যান্ড থেকে পদ্মার গেট এবং জিরানি বাজার থেকে মাধবপুর পর্যন্ত সড়কে বিটুমিন কেটে রাখা হলেও তা দ্রুত ভরাট করা হচ্ছে না। এতে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এই জায়গায় 4-5 দিন ধরে কাটা রাখছে, কোনো কিছু তারা করতেছে না। বড় গাড়ি চাপ দিয়ে দেয়, নিচে নেমে যাওয়া লাগে, পড়ে যাওয়ার মতো এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়। সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করার সংগঠনের নেতারা বলছেন, সড়ক মহাসড়কের উন্নয়ন জরুরি, তবে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে সংস্কার কাজ চলা অংশে সাইনবোর্ড দেয়া সহ নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ তাদের। রাতের বেলা অন্তত একটি টিম কাজ করার জন্য, তারা যাতে কাজ করে কিংবা এক লাইন ব্যবহার করার জন্য সামনে একটি সাইনবোর্ড ব্যবহার করতে পারে।
সড়ক ও জনপথ অধিদপ্তর বলছে, নিরাপত্তা নিশ্চিত করে সড়ক মহাসড়কের সংস্কার কাজ দ্রুত শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। 14 কিলোমিটার দৈর্ঘ্যের নবীনগর চন্দ্রা মহাসড়কের 4 কিলোমিটারের বেশি অংশেই পুরনো বিটুমিন তুলে চলছে নতুন সংস্কার কাজ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রোজায় তেলের বাজার নিয়ন্ত্রণে রাখতে 23,000 টন সয়াবিন তেল কিনেছে সরকারি সংস্থা টিসিবি। পাশাপাশি খোলা বাজারে ছোলা, ডাল, চিনি ও খেজুর বিক্রির জন্য বাড়ানো হচ্ছে ট্রাকের সংখ্যাও। রমজানের নিত্যপণ্যের দাম ভোক্তাদের নাগালে রাখতে সঠিক তদারকির তাগিদ ভোক্তা সংগঠন ক্যাবের। 2 মাস পরেই শুরু হচ্ছে রোজা। এ সময় চাহিদা বাড়ে তেল, চিনি, ছোলা, ডাল ও খেজুরের। আবার প্রতি বছর এ সময় অস্থিরতাও বাড়ে নিত্যপণ্যের বাজারে। বর্তমানে বাজারে সবচেয়ে বড় অস্বস্তি ভোজ্য তেলের দামে। দাম বেড়ে বোতলজাত তেল বিক্রি হচ্ছে রেকর্ড 140 টাকা লিটারে। আবার গত 2 সপ্তাহেও চিনির দামও বেড়েছে। আগে মানুষের যে হিসাবপাতি ছিল সেই তুলনায় মনে করে এখন যে বাজার দর, তাতে মানুষের চলাফেরা যে হিমশিম পাবে আর কি। সব ক্ষেত্রে হিসাব করলে ওই যে আমাকে সব কিছুই মেনটেন করাটা একটু দুঃসাধ্য। রমজানে বাজার নিয়ন্ত্রণে সতর্কতার কথা বলছে বাণিজ্য মন্ত্রণালয়। বাড়তি চাহিদা ও দাম বিবেচনায় আমদানি হচ্ছে 23,000 টন সয়াবিন তেল। পাশাপাশি অন্যান্য পণ্য কম দামে বিক্রির জন্য সারা দেশে থাকবে 500 ট্রাক। এসব ট্রাকের মাধ্যমে বিক্রি শুরু হবে মার্চের প্রথম সপ্তাহ থেকে। গত সপ্তাহে আমরা একটা বড় ধরনের প্রক্রিমেন্ট করছি টিসিবির মাধ্যমে। সেটা হলো 2.5 কোটি লিটার তেল আমরা কিনছি এবং এটা হলো আপনার টনে হয় 23,000 টন। এবং আমরা হোপফুলি যে আমরা যে তেলটা আমরা এই যে সামনের যে রমজানের প্রস্তুতি হিসাবে এবং রমজানে অন্তত সাধারণ মানুষের যাতে কষ্ট না হয়, এই 2.5 কোটি লিটার তেল আমরা সাধারণ মানুষের হাতে পৌঁছে দেব, সেটা ভর্তুকি মূল্যে এবং সেটা অবশ্যই সাশ্রয়ী মূল্যে। রোজায় কেউ যাতে বাড়তি চাহিদার সুযোগ নিতে না পারে সেই বিষয়ে সজাগ থাকার আহ্বান ভোক্তাদের স্বার্থে কাজ করা ক্যাবের। বাজার যাতে কেউ ম্যানিপুলেট করতে না পারে এবং সরবরাহ পরিস্থিতি যাতে সন্তোষজনক থাকে সেদিকে দৃষ্টি রাখতে হবে। বন্দর যাতে সচল থাকে, বন্দরে অথবা রাস্তাঘাটে যাতে জট না হয়, পরিবহন জট না সৃষ্টি হয়, চাঁদাবাজি যাতে না হয়। অসাধু ব্যবসায়ীদের তৎপরতা ঠেকাতে ও পণ্যের দাম সহনীয় রাখতে ইতিমধ্যেই বিভিন্ন সংস্থাকে মাঠে নামিয়েছে সরকার। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের বড় পতন হয়েছে দেশের 2 স্টক এক্সচেঞ্জে। 2 বছরে যা সর্বোচ্চ পতন। এ সময় ঢাকার শেয়ার বাজারে প্রধান সূচক কমেছে প্রায় 143 পয়েন্ট। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 414 পয়েন্ট। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে পতনের কারণ অনুসন্ধান করার তাগিদ দিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে ইতিবাচক অবস্থায় লেনদেন শুরু হলেও শেষ হয় ব্যাপক দরপতনের মধ্য দিয়ে। লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স 142.88 পয়েন্ট কমে অবস্থান করছে 5,504 পয়েন্টে। তবে আজ বেড়েছে লেনদেনের পরিমাণ। মোট লেনদেন হয়েছে 771 কোটি 52 লাখ টাকার শেয়ার, যা গত কার্যদিবস থেকে 57 কোটি 97 লাখ টাকা বেশি। হাত বদলে অংশ নেয়া 353টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে আজ দর বেড়েছে মাত্র 43টির, কমেছে 224টির এবং অপরিবর্তিত 86টি প্রতিষ্ঠানের শেয়ার দর। বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়া সহ ভালো মূল্যভিত্তির শেয়ার কম থাকায় বাজারে সূচকের পতন হয়েছে। পতনের পিছনে বা পড়ে যাওয়ার পিছনে উল্লেখযোগ্য কারণ সেভাবে না থাকলেও তবে কিছু কারণ হলো কি প্রফিট টেকিং একটা কারণ, দ্বিতীয়ত হলো ইপিএস গুলার মানে একটা প্রকাশ পাচ্ছে, সেটা একটা কারণ। খারাপ কোম্পানি যদি 250 থাকে আর খারাপ লোক যদি একটা জায়গায় একটা এরিয়াতে যদি খারাপ লোক পাস করে 250 আর ভালো লোক থাকে 50টা মারি ফেলে এরা। লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে বেক্সিমকো লিমিটেড, দ্বিতীয় ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং তৃতীয় অবস্থানে লঙ্কা বাংলা ফাইন্যান্স। সূচকের এমন পতনের মধ্যেও ভালো অবস্থানে ছিল বিমা খাতের কোম্পানিগুলো। শতাংশের দিক থেকে দর বাড়ার তালিকায় প্রথম অবস্থানে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, দ্বিতীয় প্রাইম ইন্স্যুরেন্স এবং তৃতীয় ইনটেক লিমিটেড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 414.51 পয়েন্ট। লেনদেন হয়েছে 44 কোটি 2 লাখ টাকার শেয়ার। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ,
ঢাকা। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির ঘর ও দোকান বদলে দিয়েছে জামালপুরের শম্পার জীবন। ভ্যান চালিয়ে সংসার চালানোর শম্পা সপ্তাহ খানেক আগে জেলা প্রশাসকের কাছ থেকে বুঝে নিয়েছেন প্রধানমন্ত্রীর সহায়তা। বাবার চিকিৎসা ও অসচ্ছল সংস্কারে দুশ্চিন্তা কেটে যাওয়ায় অনেকটাই নির্ভার পঞ্চম শ্রেণীর এই ছাত্রী। জামালপুরের নাকাটি গ্রামের শম্পা 5 বছর আগে দুর্ঘটনায় ভ্যান চালক বাবার ডান পা ভেঙে যাওয়ায় বিপাকে পড়ে পুরো পরিবার। গত বছর থেকে বাবার ভ্যান চালানো শুরু করে 4 সদস্যের পরিবারের হাল ধরে ছোট্ট শম্পা। ভার নাই বাবার চিকিৎসারও। শম্পার জীবন সংগ্রাম নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নজরে আসে প্রধানমন্ত্রীর, আর এরপরই বদলে যায় শম্পার ভাগ্য। প্রধানমন্ত্রীর নির্দেশে কয়েকদিন আগে বসতঘর ও ব্যবসার অর্থ সহায়তা দেওয়া হয়েছে শম্পার পরিবারকে। এছাড়া শম্পার লেখাপড়া ও তার বাবার চিকিৎসার দায়িত্ব নিয়েছে জেলা প্রশাসন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তাদেরকে আমরা আজকে ঘরে তুলে দিয়েছি এবং তাদের এই পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী একটি দোকান করে দিয়েছেন এবং কিছু আর্থিক সহায়তা প্রদান করেছেন, সেটি আমরা তাদেরকে আজকে বুঝিয়ে দিয়েছি। সহায়তার জন্য প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছে শম্পা ও তার পরিবার। আমি বড় হয়ে পুলিশে চাকরি করব, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খুব কৃতজ্ঞতা বোধ, আমরা ওনার কাছে কৃতজ্ঞতা জানাই। আগে অনেক কষ্ট গেছে, ভাত চিকুন পাইতাম না, কাপড় চোপড় পাইতাম না, স্বামী 6 বছর ধরে অসুস্থ পড়েছে। আমরা আজকে অনেক অনেক খুশি, অনেক অনেক ধন্যবাদ করে প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ জানাইলাম। যথাযথ চিকিৎসায় সুস্থ হয়ে উঠবে বাবা, পরিবার ভরে উঠবে হাসি আনন্দে। প্রধানমন্ত্রীর উপহার পেয়ে এমন স্বপ্নে এখন বিভোর সংগ্রামী শিশু শম্পা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 2007 সালের পর আবারও বড় ধরনের বিক্ষোভের মুখে মিয়ানমার। সেনা অভ্যুত্থানের প্রতিবাদ ও অং সান সুচির মুক্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো ইয়াঙ্গুনের রাস্তায় নামেন কয়েক হাজার মানুষ। বিক্ষোভ ঠেকাতে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হলেও পরে উন্মুক্ত করে দেওয়া হয়। বিক্ষোভ ঠেকাতে শনিবার ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয় মিয়ানমারে। বিক্ষোভ হয়েছে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালায়। মোটরসাইকেলে পতাকা হাতে নিয়ে প্রতিবাদ জানান বাসিন্দারা। সুচির দীর্ঘায়ু কামনা ও সেনা শাসন অবসানের দাবি ওঠে সেখানেও। 2007 সালের স্যাফরন রেভলিউশনের পর এত বড় বিক্ষোভ মিয়ানমারে আর দেখা যায়নি। সার্বিক পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে স্থিতিশীলতা ফেরানোর আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। মিয়ানমার ইস্যুতে আমি উদ্বিগ্ন। 2017 সালে দেশটির সফর করেছিলাম। দেশটির সবার মধ্যে ঐক্য কামনা করছি। যারা দেশের এমন পরিস্থিতির জন্য দায়ী তাদের প্রতি সামাজিক ন্যায় বিচার এবং জাতীয় স্থিতিশীলতা রক্ষার আহ্বান জানাচ্ছি। এর আগে শনিবারও বিক্ষোভ হয় ইয়াঙ্গুনে। 1 ফেব্রুয়ারি ক্ষমতা দখলের পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে মিয়ানমার সেনাবাহিনী। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বজুড়ে কিছুটা কমেছে করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা। একদিনে মারা গেছে 7,700 জন, নতুন শনাক্ত 3,42,000। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়ালো 23,26,000। এ পর্যন্ত আক্রান্ত 10,66 লাখের বেশি। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 1,500 জনের মৃত্যু হচ্ছে মেক্সিকোতে। নতুন শনাক্তের সংখ্যা 13,000। যুক্তরাষ্ট্রে একদিনে 1300 মানুষ মারা যাওয়ার পাশাপাশি শনাক্ত হচ্ছেন 1 লাখের কম রোগী। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া নতুন ধরনের করোনা ভাইরাস মোকাবেলায় অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কম সুরক্ষা দেয় বলে প্রাথমিক পর্যায়ের এক গবেষণায় উঠে এসেছে। সতর্কতার অংশ হিসেবে দেশটিতে সাময়িকভাবে ভ্যাকসিন কর্মসূচি বন্ধ রাখা হচ্ছে। অবিশ্বাস্য বললেও কম বলা হয়, অভিষেকে কাইল মেয়ার্স একাই বাংলাদেশকে হতাশায় ডুবিয়েছেন। তার ডাবল সেঞ্চুরিতে চট্টগ্রাম টেস্টে 3 উইকেটের ঐতিহাসিক জয় উইন্ডিজের। সাগরিকার শেষ দিনে বাংলাদেশই ছিল ফেভারিট, কিন্তু অনিয়ন্ত্রিত বোলিং আর সুযোগ অপচয়ে প্রয়োজনীয় 7 উইকেট তুলতে পারেনি স্বাগতিকেরা। শেষ সেশনের 117তম ওভার, মেয়ার্সের তোপ সামলাতে গিয়ে ফিল্ডিংয়ে ভূপতিত তামিম নাইম। প্রতীকীভাবে যা তুলে ধরছে চট্টগ্রাম টেস্টের আসল চিত্র। ক্যারিবিয়ান ডেবুটেন্টের ইতিহাস গড়ার দিনে বিধ্বস্ত ছত্রভঙ্গ স্বাগতিকেরা। টার্গেট 395 এর। শেষ দিনে বাংলাদেশের দরকার 7 উইকেট আর উইন্ডিজের 285 রান। বোনার মেয়ার্সের কঠিন লড়াই সহজ হয়ে গেল টাইগারদের বাজে ব্যবস্থাপনায়। এক মেয়ার্সি পেয়েছেন একাধিক সুযোগ, আবার ডিআরএস ব্যবস্থাপনাতেও হয়েছে ভজঘট। ব্যর্থতা শুধু অধিনায়ক মুমিনুলের নয়,
উইকেটের পেছন থেকে সেই অর্থে সিদ্ধান্ত দিতে পারেননি লিটন দাসও। স্বাগতিকদের এত সব ব্যর্থতায় প্রথম সেশন উইকেট শূন্য। অস্বস্তিতে লাঞ্চটা উপভোগ্য হবার কথা নয় স্বাগতিকদের জন্য। বিরতির পরও নেই উল্লেখযোগ্য পরিবর্তন। 50-র পর চড়াও হয়েছেন বোনার। অনায়াসে সেঞ্চুরি তুলে নেয়া অভিষিক্ত মেয়ার্সেরও মিলেছে স্ট্যান্ডিং ওভেশন। দুই ডেবিউট্যান্ট তখন বড় স্বপ্নে সওয়ার। সময়ের সাথে দুর্বল হয় স্বাগতিকদের বডি ল্যাঙ্গুয়েজ। ইনজুরিতে পড়া সাকিবকে না পাওয়ার হাহাকার তখন বন্দর নগরীর বাতাসে। ভাগ্যের অকুণ্ঠ সমর্থনও অতিথিদের জন্য। টেস্ট ইতিহাসে দুই অভিষিক্ত ব্যাটসম্যানের দ্বিতীয় সর্বোচ্চ 216 রানের জুটির রেকর্ড গড়ে বোনার ফেরেন 86 রান করে। তাইজুলের অধ্যাবসায়ের পর নাইম ফেরান ব্ল্যাকউডকে। উইকেট ছেড়ে খেলার খেসারত দিলেও আগ্রাসী উইন্ডিজের চোখ তখন জয়ে। 150 পর আরেক দফা লাইফ পেলেন স্লিপে। জয়ের সৌরভ পেয়ে আক্রমণাত্মক মেয়ার্স। টেস্ট ইতিহাসে প্রথম ডেবিউট্যান্ট হিসেবে করলেন চতুর্থ ইনিংসে ডাবল সেঞ্চুরি। সেই সঙ্গে আফগান কাণ্ডের পর স্মৃতি ফিরে এসে তৈরি হলো উইন্ডিজ কাণ্ড। আপাতত দুর্বল প্রতিপক্ষ সাদা পোশাকে বাংলাদেশের চেয়ে সফল। মাঠে যখন ক্যারিবীয় উল্লাস, মুদ্রার অন্য পিঠে তখন মলিন বাংলাদেশ। ক্যাচ মিস আর ডিআরএস ব্যর্থতায় হাতছাড়া হলো চট্টগ্রাম টেস্ট। শেষ বিকেলে ক্যালিপসো মূর্ছনা তীব্র হয়েছে বন্দরের বাতাসে মেয়ার্সের অতিমানবীয় ইনিংসে। দ্বিতীয় সারির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যারা চতুর্থ দিন শেষে জয় প্রায় নিশ্চিত ভেবে নিয়েছিল, তাদের ক্রিকেট বোধে বড় ধাক্কা হয়ে থাকবে এই চট্টগ্রাম টেস্ট। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। রাওয়ালপিন্ডি টেস্টের শেষ দিন রোমাঞ্চ ছড়ানোর অপেক্ষা। জয়ের জন্য সাউথ আফ্রিকার দরকার 243 রান আর পাকিস্তানের চাই 9 উইকেট। 370 রানের টার্গেটে ডিন এলগারকে অল্পতেই ফেরান শাহিন আফ্রিদি। তবে আশা দেখাচ্ছেন এইডেন ম্যাকরাম ও ভ্যান্ডার ডুসন। দিন শেষে প্রোটিয়াদের সংগ্রহ 1 উইকেটে 127 রান। ম্যাকরাম 59 আর ডুসেন 48 রানে অপরাজিত আছেন। এর আগে 6 উইকেটে 129 রান নিয়ে দিন শুরু করে পাকিস্তান। রিজওয়ানের সেঞ্চুরিতে 300-র কাছে পৌঁছেছে স্বাগতিকরা। 5 উইকেট শিকারে সফল বোলার জর্জ লিন্ডে। চেন্নাই টেস্টে ডমবেস স্পিনে অস্বস্তি ভারতের। তৃতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে ইংল্যান্ড। দিন শেষে ভারতের সংগ্রহ 6 উইকেটে 257 রান, এখনও পিছিয়ে 321 রানে। এদিন 23 রান যোগ করে প্রথম ইনিংসে 578 রানে অল আউট হয় ইংল্যান্ড। জবাবে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। রোহিত শর্মা, শুভমান গিলের পর ব্যর্থ জুটি শেষে ফেরা বিরাট কোহলি। রাহানের বিদায় বিপদ আরও বাড়ায়। তবে চেতেশ্বর পূজারার সঙ্গে ঋষভ পান্তের জুটি ধাক্কা সামলে নেয়। পূজারা করেন 73 রান আর ওয়ানডে ম্যাচে খেলা পান্ত আউট হন 90-এর ঘরে। ডমবেস নেন 4 উইকেট। দিন শেষে ওয়াশিংটন সুন্দর 33 আর আশ্বিন 8 রানে অপরাজিত আছেন। করোনা ঝুঁকি ও সব শঙ্কা কাটিয়ে শুরু হলো বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন। টুর্নামেন্ট শুরুর আগে খেলোয়াড় সহ 507 জনের করোনা পরীক্ষায় সবারই নেগেটিভ আসে। নতুন করে কারো করোনা আক্রান্তের খবর নেই। করোনার কারণে 1 মাস পিছিয়ে এবারের আসর হচ্ছে ফেব্রুয়ারিতে। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল খেলোয়াড় নোভাক জোকোভিচ। এবার নবম অস্ট্রেলিয়ান ওপেন শিরোপার লক্ষ্যে নামবেন সার্বিয়ান নাম্বার 1। প্রস্তুতি হিসেবে এটিপি কাপে না খেলা রাফায়েল নাদালও আছেন ফেভারিটের কাতারে। ফেডেক্সের 20 গ্র্যান্ড স্লামের রেকর্ড ভাঙার অপেক্ষায় নাদাল। ডমিনিক থিম, আলেকজান্ডার জোরেভ কিংবা মেদভেদেভ চ্যালেঞ্জ জানাতে পারেন। নারী এককে স্পটলাইটে সেরেনা উইলিয়ামস। রেকর্ড 24তম গ্র্যান্ড স্লামের খোঁজে নামবেন মার্কিন তারকা। সংবাদ শেষ করব, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। প্রথম দিনে সারা দেশে করোনার টিকা নিলেন 31,160 জন। অ্যাপ ছাড়াও কেন্দ্রে নিবন্ধনের ব্যবস্থা। ইচ্ছার বিরুদ্ধে ওবায়দুল কাদেরের বাসায় নেয়ার অভিযোগ কালকিনির মেয়র প্রার্থী, পুলিশের অস্বীকার। মাঝপথে নির্মাণ বন্ধ সহ নানাভাবে প্রতারিত আবাসন খাতের গ্রাহকেরা। নীতি পরিবর্তন চায় রিহাব।
এসএসসি সিলেবাস কমানোয় খুশি শিক্ষার্থী ও অভিভাবক, পরিস্থিতি বুঝে সরাসরি ক্লাস শুরুর পরিকল্পনা। এই ছিল এখনকার সংবাদের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সাথে থাকার জন্য।